হ্যালো স্টুডেন্টস, আমি অনিকুল স্যার তোমাদের। আজ আমি পড়াবো ক্লাস 10 এর অনুপাত সমানুপাত চ্যাপ্টার। ক্লাস 10 এর 5 নম্বর চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত। এবার অনুপাত সমানুপাত পড়াতে গেলে আমাকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে অনুপাতটা কি, তাই তো? তাহলে অনুপাত তোমরা নিচু ক্লাসে করে এসছো, ক্লাস 6 থেকে করছো অনুপাতের ধারণা মোটামুটি করে। ক্লাস 6এও করেছো, ক্লাস 7এও করেছো, অনুপাতকে প্রয়োগ করেছো ক্লাস 8-এ। 9-এ খুব একটা ছিল না। ক্লাস 10-এ আমাদের পুরো তোমাদের অনুপাত এবং সমানুপাত পুরো চ্যাপ্টারটা দেওয়া আছে। তাহলে অনুপাতটা কি? হ্যাঁ, অনুপাত আর কিছুই না, দুটো রাশির মধ্যে তুলনা। কেমন দুটো রাশি? যেমন আমি বললাম তোমাদের এখানে টিউশনে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে তোমাদের এখানে যদি 40 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে 40 জনের মধ্যে 30 জন ছেলে এবং 10 জন মেয়ে। 30 জন যদি ছেলে হয় তাহলে 10 জন মেয়ে, বা এটাকে যদি আমি পার্সেন্টেজে বলি যে 60% ছেলে এবং 40% মেয়ে, তাহলে ছাত্র ও ছাত্রীর উপস্থিতির অনুপাত। উপস্থিতি কি বললাম আমি? যে 60% হচ্ছে ছেলে এবং 40% হচ্ছে মেয়ে। 60% ছেলে মানে কি? পার্সেন্টেজ মানে কি জানি? 100-র মধ্যে 60। 100-র মধ্যে 60 পার্সেন্টেজ মানে এটা তো ছোট থেকে পড়ে আসছো। 60% মানে 60/100, আর 40% মানে 40/100। মানে এখানে বলতে চাইছে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তাহলে 60 জন কি থাকবে? ছাত্র থাকবে, এবং 40 জন ছাত্রী থাকবে 100 জনের মধ্যে। এটা আচ্ছা, আমি যদি বলি যে 200 জন ছাত্রছাত্রী আছে, তখন ছাত্র সংখ্যা কত হবে? তাহলে 200-র মধ্যে 60% মানে কি 120 জন। 120 জন হবে, আর ছাত্রীর সংখ্যা হবে কত? 80 জন। কারণ 100-র মধ্যে 40% বলেছিলাম। তাহলে যখন ছাত্রছাত্রী 100, তখন ছাত্র ও ছাত্রী যখন 100 তখন হচ্ছে 60, তখন এটা হচ্ছে 40। যখন 200 জন তখন এখানে কত হবে? 120। এখানে কত হবে? 80 হবে। যখন এটা 300 হবে তখন ছাত্র কত হবে? 3 × 6 = 18, 180 জন, এবং ছাত্রী হচ্ছে কত? 120। তাহলে এটা 60 হলে এটা 40 হবে, এটা 120 হলে এটা 80 হবে, এটা 180 হলে এটা 120 হবে। তাহলে ছাত্র আর ছাত্রীর মধ্যে আমি কি করছি? তুলনা করছি না? এটা হলে ওটা হবে। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে তোমাদের এই রুমে 60% হচ্ছে ছেলে এবং 40% হচ্ছে মেয়ে, অর্থাৎ 60% ছাত্র, বাকি 40% হচ্ছে ছাত্রী। তাহলে ওই হিসেবে আমরা তুলনা করছি। তাহলে এটাই হচ্ছে অনুপাত। যে অনুপাত হচ্ছে দুটো রাশির মধ্যে বা দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। ছাত্রর মধ্যে থেকে বা ছাত্রছাত্রীর মধ্যে থেকে ছাত্রীর কত অংশ বা কত গুণ, এবং ছাত্রর কত গুণ বা ভাগ, সেটাই হচ্ছে অনুপাত। এভাবেই তুলনা করাটাকেই বলা হয় অনুপাত। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অনুপাতের প্রকারভেদ। অনুপাতকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। কত ভাগে? 2 ভাগে। ঠিক আছে, তাহলে ওই দুভাগ কি কি? একটা হচ্ছে সাম্যানুপাত, আর একটা হচ্ছে বৈষম্যানুপাত। একটা হচ্ছে সাম্যানুপাত আর একটা হচ্ছে বৈষম্যানুপাত। তো যাই হোক, এখানে যে আমরা তুলনা করলাম না, তাহলে এই যে তুলনা করলাম, অনুপাতের মাধ্যমে তুলনা করলাম, তাহলে এখানে বলা হয় এটাকে 180:120, এটাকে বলা হয় 120:80, এটাকে বলা হয় 60:40। তাহলে এই যে এখানকার আমি তুলনা করলাম, দুটো পদ পাওয়া গেল। একটা হচ্ছে এই যে অনুপাতের যে চিহ্নটা ছিল তার আগে একটা, আর একটা পরে। আগেরটাকে বলা হবে, এই অংশটাকে বলা হবে পূর্বপদ। কি বলা হবে এটাকে? পূর্বপদ। আর এই অংশটাকে বলা হবে
উত্তর পদ বা পরপদ। কি বলা হবে? অনুপাতের প্রথম অংশটাকে বলা হবে পূর্বপদ, পরের অংশটাকে বলা হবে উত্তরপদ বা পরপদ। এবার এই যে অনুপাতের প্রকারভেদটা নির্ভর করছে পূর্বপদ এবং উত্তরপদের উপরে। তাহলে এখানে আমি যে কটা অনুপাত লিখেছি, এই অনুপাতের পূর্বপদের প্রত্যেকটাতে পূর্বপদের বড় সংখ্যা আছে না? কারণ এখানে ছিল 60:40, অর্থাৎ 60:40। তার মানে পূর্বপদে কে 60, উত্তরপদে কে 40। তাহলে পূর্বপদে 60, 60 বড় হয়ে গেল। আচ্ছা, আবার এখানে কত 120:80। তাহলে 120:80-তে পূর্বপদে কত আছে? 120। উত্তরপদে কত আছে? 80। তৃতীয়টাতে পূর্বপদে হচ্ছে 180, উত্তরপদে হচ্ছে 120। কেন হয়েছে? কারণ এখানে আমার কন্ডিশনটা ছিল যে 60% ছাত্র থাকবে, বাকি 40% ছাত্রী থাকবে। ওই অনুপাতে আমি ওটাকে সাজিয়েছি। এবার কোনো কোনো জায়গায় সামনে তোমার বড় সংখ্যা আসতে পারে, পরেরটাতে অর্থাৎ উত্তরপদে ছোট থাকতে পারে। আবার কোনো কোনো জায়গায় দুটো সেম হয়ে যেতে পারে। তাহলে অনুপাত এই যে A:B, আমি A আর B যে কোনো দুটো সংখ্যা নিলাম, ওই দুটো সংখ্যাকে যদি অনুপাত করে আমি A:B পাবো, যেখানে এটাকে বলা হবে কি পূর্বপদ, এটাকে বলা হবে পূর্বপদ, আর বিটাকে বলা হবে উত্তরপদ বা পরপদ। ঠিক আছে? তাহলে এই যে অনুপাতের প্রকারভেদ বললাম আমি, একটা হচ্ছে সাম্যানুপাত আর একটা হচ্ছে বৈসাম্যানুপাত। সাম্যানুপাত কোনটা? এই যে প্রথমে যে অনুপাতটা আমি লিখেছিলাম, ওই অনুপাতকে আমি কিভাবে লিখেছিলাম? যে A:B আকারে লিখেছিলাম। তো তাহলে এই যে A আর B, এরা যদি দুজন সমান হয়ে যায়, অর্থাৎ A=B যদি হয়, তখন সেটা হবে সাম্যানুপাত। কি হবে সেটা? সাম্যানুপাত। এটা কি ছিল? পূর্বপদ ছিল। বিটা কি ছিল? উত্তরপদ বা পরপদ। তার মানে সাম্যানুপাত বলতে বোঝানো হচ্ছে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো। কি বলবো সেটাকে? সাম্যানুপাত। কি বললাম? কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়, তখন সেটাকে বলবো সাম্যানুপাত। আর বৈষম্য, বৈষম্য মানে কি? পার্থক্য। বৈষম্য মানে পার্থক্য। তার মানে কার মধ্যে পার্থক্য থাকবে? বৈষম্যানুপাত মানে অনুপাতের মধ্যে। এই যে একটা অনুপাত A:B, এই A:B অনুপাতের মধ্যে A আর B এর মধ্যে কিছুটা একটা পার্থক্য থাকবে, মানে সমান হবে না। কারণ সমান যখনই হবে তখন সেটার নাম কি? সাম্যানুপাত। সমান যখন হবে তখন সেটার নাম হচ্ছে সাম্যানুপাত। আর যখন অসমান হয়ে যাবে, অর্থাৎ সমান হবে না, মানে পার্থক্য থাকবে, বৈষম্য থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? বৈষম্যানুপাত। অর্থাৎ বৈষম্যানুপাত মানে আমি কি পাবো? A=B। সাম্যানুপাতে পাবো A=B এবং বৈষম্যানুপাতে পাবো A=B। এটা নাকি রে? আচ্ছা, তাহলে অনুপাতকে কত ভাগে ভাগ করলাম? কত ভাগে ভাগ করলাম? 2 ভাগে। কি কি অনুপাত? যে কোনো একটা আমি অনুপাত নিলাম A:B, তাই তো? কত ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে সাম্যানুপাত, কি একটা? সাম্যানুপাত। আর একটা হচ্ছে বৈষম্যানুপাত। তাহলে সাম্যানুপাত কখন বললাম? যখন এই যে অনুপাত A:B, এই অনুপাতের পূর্বপদ অর্থাৎ A এবং B, পূর্বপদ হচ্ছে A, উত্তরপদ হচ্ছে B, A আর B যদি সমান হয়, অর্থাৎ পূর্বপদ কোন অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি কি হয়, কি হবে? যদি সমান হয়, তখন সেটাকে বলবো আমরা কি? সাম্যানুপাত। আবার A=B, এটা ছিল কি? পূর্বপদ। আর বিটা কি ছিল? উত্তরপদ। সমান হবে? সমান হবে না, অর্থাৎ
পূর্বপদ নট ইকুয়ালস টু উত্তরপদ যদি হয়, অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না হয়, তখন সেটাকে আমরা বলবো বৈষম্যানুপাত। আচ্ছা, এবার এ আর বি অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যে সমান হবে না, তো দুটো জিনিস হতে পারে, দুটো জিনিস হতে পারে। এ আর বি সমান হবে না, ধরে নে যে তোমরা দুজন আছো, এ এবং বি, মানে একজনের নাম রাম আর একজনের নাম রহিম। আমি বললাম রাম রহিমের সঙ্গে সমান নয়, রামের উচ্চতা রহিমের উচ্চতার সঙ্গে সমান নয়। তার মানে আমি কি বলতে পারবো কে বড় হবে? পারবো বলতে? আমি শুধু বলেছি সমান হবে না, রামের উচ্চতা রহিমের উচ্চতার সঙ্গে সমান হবে না। তার মানে রামও বড় হতে পারে, আবার রহিমও বড় হতে পারে। তার মানে এই যে অনুপাত, এই অনুপাতের বৈষম্য অনুপাতের আমি কি পেলাম? এ আর বি সমান হবে না। তাহলে এ আর বি যদি সমান না হয়, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান না হয়, তাহলে হয় পূর্বপদ বড় হবে, পূর্বপদ বড় হবে কার তুলনায়? কার তুলনায় বড় হবে? উত্তরপদের তুলনায়। পূর্বপদ বড় হবে উত্তরপদের তুলনায়, অথবা পূর্বপদ ছোট হবে উত্তরপদের তুলনায়। তাহলে পূর্বপদ আর উত্তরপদ সমান হবে না, তার মানে হয় পূর্বপদ বড় হবে, না হয় উত্তরপদ বড় হবে। যখন পূর্বপদ বড় হয়ে যাবে কার থেকে? উত্তরপদের থেকে। পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, তার মানে এটা না এ গ্রেটার দেন বি, কারণ এটাই তো আমার পূর্বপদ ছিল আর বিটাই তো উত্তরপদ ছিল। তাহলে পূর্বপদ উত্তরপদের থেকে যখন বড় হবে, সেই অনুপাতটাকে বলা হবে, সেই অনুপাতটাকে বলা হবে লঘু অনুপাত, সরি গুরু অনুপাত। কি বলা হবে সেটাকে? গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলবে? কোন অনুপাতের পূর্বপদ বড় হবে কার তুলনায়? উত্তরপদের তুলনায়। পূর্বপদ যদি বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো গুরু অনুপাত, আবার পূর্বপদ যদি ছোট হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা কি? লঘু অনুপাত। কি বলবো? লঘু অনুপাত। রিপিট করে একবার, অনুপাতকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাম্যানুপাত আর একটা হচ্ছে বৈষম্যানুপাত। সাম্যানুপাত কথার মধ্যে সমান জিনিসটা লুকিয়ে আছে না, সাম্য মানে সমান। তাহলে সমান হবে, কে সমান হবে? অনুপাত মানে তো আমি বললাম যে পূর্বপদ আর উত্তরপদ থাকবে ওখানে। তার মানে পূর্বপদ আর উত্তরপদ যখন সমান হয়ে যাবে, পূর্বপদ এবং উত্তরপদ যখন সমান হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো। কি বলবো? সাম্যানুপাত। আবার বৈষম্যানুপাত, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান না হয়, তখন সেটাকে আমরা বলবো বৈষম্যানুপাত। মানে পার্থক্য থাকবে, বৈষম্য থাকবে কার মধ্যে? পূর্বপদ এবং উত্তরপদের মধ্যে। এবার এই যে বৈষম্যানুপাতকে আবার দুভাগে ভাগ করা হয়, বৈষম্যানুপাতকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লঘু অনুপাত আর একটা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত কোনটা, গুরু অনুপাত কোনটা? আচ্ছা, এখানে বললাম এ আর বি অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ সমান হবে না, সমান হবে না। তার মানে এরকম হবে, হয় পূর্বপদ বড় হবে, না হয় উত্তরপদ বড় হবে। যদি পূর্বপদ বড় হয়, আচ্ছা বড় তো হবে, আমি জাস্ট এমনি বড় বললে তো হবে না, কারোর তুলনায় বড় হবে। কার তুলনায় বড় হবে তাহলে? উত্তরপদের তুলনায়। কার তুলনায়? উত্তরপদের তুলনায়। কে বড় হবে? পূর্বপদ। অর্থাৎ পূর্বপদ যদি উত্তরপদের তুলনায় বড় হয়ে যায়, তখন সেই অনুপাতটাকে আমরা বলবো কি? গুরু অনুপাত। আবার পূর্বপদ উত্তরপদের থেকে যদি ছোট হয়ে যায়, সেই অনুপাতটাকে আমরা বলবো কি? লঘু অনুপাত। কি বলবো সেটাকে? লঘু অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি বলি যে একটা সাম্যানুপাতের উদাহরণ যদি দাও, একটা সাম্যানুপাতের উদাহরণ, এমন একটা অনুপাত যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ কি হবে? সমান হবে। আচ্ছা, আমি যদি বলি যে এই যে
5:5, একটা অনুপাত তো 5:5। পূর্ব পদে কত আছে? 5। উত্তর পদে কত আছে? 5। তাহলে পূর্ব পদ আর উত্তর পদ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এটাকে কি আমি সাম্যানুপাত বলতে পারবো না? বলতে পারবো। আচ্ছা, এবার আরেকটা আমি বললাম যে 3:5, এটাকে আমি সাম্যানুপাত বলতে পারবো? বলতে পারবো না। কেন? যে পূর্বপদ আর উত্তরপদ সমান নেই। কি নেই? সমান নেই। তাহলে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না থাকে তখন দুটো জিনিস পেয়েছি, একটা পেয়েছি গুরু অনুপাত হবে, আর একটা পেয়েছে লঘু অনুপাত হবে। গুরু অনুপাত কখন হবে? যখন পূর্বপদটা বড় হবে। এবারে যে অনুপাতটা আমি লিখেছি, ওই অনুপাতের পূর্বপদে কত আছে? উত্তরপদে কত আছে? তাহলে কে বড় আছে? উত্তরপদ। ছোট কে আছে? পূর্বপদ ছোট কার তুলনায়? উত্তর পদের তুলনায়। তার মানে এখানে 3<5, 3<5। তাহলে 3<5 মানে কি? পূর্বপদ লেস দেন উত্তরপদ। তার মানে এই অনুপাতটাকে আমরা কি বলবো? তাহলে কি বলবো? লঘু অনুপাত। ক্লিয়ার? আবার এই অনুপাতটাকে যদি আমি 5:3 লিখতাম তখন সেটা কি হয়ে গেল? গুরু অনুপাত। কেন? পূর্বপদটা বড় হয়ে গেছে। কার তুলনায় বড় হয়েছে? উত্তর পদের তুলনায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এবার বলছে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। যা বিপরীত মানে কি? আমি যদি বলি নিচের বিপরীত কি? উপরে। সামনের বিপরীত কি? পেছনে। তাই তো? তাহলে বিপরীতের মধ্যে একটা সম্পর্ক আছে, যে পরিচিত আছো তোমরা। বিপরীত মানে হচ্ছে উল্টোটা। তাই তো? ডানের বিপরীত যেমন বাম, তাই না? সামনের বিপরীত যেমন পেছনে। তাহলে আমি একটা অনুপাত নিলাম A:B, এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত যদি আমাকে বলতে হয় তাহলে উল্টিয়ে দিতে হবে। কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। তাহলে এর বিপরীত বা ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? কি হয়ে যাবে তাহলে? B:A। তাহলে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত বলতে বোঝাই কোন অনুপাতের পূর্বপদ আর উত্তর পদকে একে অপরের সঙ্গে জায়গা পরিবর্তন করে নেওয়া। আগে কে ছিল? এ ছিল, মানে পূর্বপদে কে বসেছিল? এ বসেছিল। যখন আমি বিপরীত করে দিলাম তখন পূর্বপদে কে বসেছে? বি বসেছে। এখানে উত্তর পদে কে বসেছিল? বি বসেছিল। বিপরীত করার পরে উত্তর পদে কে বসেছে? এ। ঠিক আছে? তাহলে বিপরীত বা ব্যস্ত অনুপাত মানে হচ্ছে পুরোটা উল্টো। তাহলে আমি যদি বলি একটা অনুপাত বললাম যে 3:2, এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত তাহলে কি হবে? 2:3। সিম্পল ব্যাপার। আচ্ছা, নেক্সট। এবার বলছে মিশ্র অনুপাত বা যৌগিক। আচ্ছা, মিশ্রণ বলতে কি বোঝায়? মিশিয়ে দেওয়া। এক বা একাধিক, সরি, দুই বা ততোধিক জিনিসকে, এক তো হবে না, দুই বা ততোধিক জিনিসকে মিশিয়ে দেওয়া। তাহলে এখানে মিশ্র করছি আমি কার? কার মিশ্রণ করব? অনুপাতের। তাহলে অনুপাতের মিশ্রণ বলতে বোঝানো হবে মিশ্র অনুপাত। কি? মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত বলতে আমি কি বললাম? যে মিশ্রণ করব কার? অনুপাতের। এবার একটা অনুপাতের তো মিশ্রণ হবে না। কটা লাগবে? কমপক্ষে দুটো। আমি যদি বলি কোনো একটা জিনিসের মিশ্রণ তৈরি করব তাহলে কমপক্ষে দুটো জিনিস লাগবে না? আমি বললাম শুধু জলের মিশ্রণ। শুধু জলের মিশ্রণ হয় কখনো? হয় জলের সঙ্গে লেবুর মিশ্রণ করতে হবে, তাহলে জলের সঙ্গে আমাকে চিনির মিশ্রণ করতে হবে, জলের সঙ্গে লবণের মিশ্রণ করতে হবে। ওরকম অনুপাতের মিশ্রণ করতে গেলেও আমাকে কমপক্ষে দুটো অনুপাতের প্রয়োজন। ম্যাক্সিমাম কতটা সেটার লিমিট নেই, সেটার কোনো লিমিট নেই। আমি যদি বলি 1 কোটি জিনিসের মিশ্রণ তৈরি করব, পারবো, কিন্তু আমাকে 1 কোটি জিনিস কি একত্রিত করতে হবে। আমি 5টা জিনিসের মিশ্রণ তৈরি করব, 5টা জিনিসের মিশ্রণ তৈরি করব, তাও পারবো। আমাকে 5টা জিনিস জড়ো করতে হবে। এবার আমাকে অনুপাতের যদি মিশ্রণ করতে হয় তাহলে মিনিমাম কটা অনুপাত দরকার হচ্ছে আমার? দুটো। কমপক্ষে দুটো। দুটো অনুপাত না থাকলে বা দুটো জিনিস না থাকলে কি মিশ্রণ করতে পারবো? পারবো না। তার মানে আমি যদি বলি যে 1:2 এবং 3:5, এই দুটো অনুপাত আছে। দুটো অনুপাত আছে। আচ্ছা, এটা কোন অনুপাত? কোন অনুপাত এটা? 1:2 লঘু অনুপাত।
কারণ পূর্বপদ ছোট আছে কার তুলনায়? উত্তর পদের তুলনায়। এটা কোন অনুপাত? ওটাও লঘু অনুপাত, তাই তো। এবার মিশ্র অনুপাত বলছে যে দুই বা ততোধিক অনুপাতের, আমি দুটো নিয়েছি, ততোধিক নিয়ে দুটো নিয়েছি। এই যে দুই বা ততোধিক অনুপাতের যে মিশ্রণ আমাকে করতে হবে, কিছু না, এর পূর্ব পদে কত আছে, ওর পূর্ব পদে কত আছে, গুণ করো 1 × 3। এর উত্তর পদে কত আছে, এর উত্তর পদে কত আছে 2, এর উত্তর পদে কত আছে, গুণ করো, মাঝখানে অনুপাত, কারণ অনুপাতের তো মিশ্রণ করছি, অনুপাত তো অবশ্যই থাকবে। তার মানে মিশ্র অনুপাত মানে কি হয়ে গেল, দুই বা ততোধিক অনুপাতের মিশ্র অনুপাত বলতে বোঝানো হয় যে দুই বা ততোধিক অনুপাতের যতগুলো অনুপাত থাকবে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের সঙ্গে পূর্বপদের কি করলাম গুণ, এবং উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ দিয়ে মাঝে কি অনুপাত। তাহলে মিশ্র অনুপাত বা এটাকে এর আরেক নাম হচ্ছে যৌগিক অনুপাত। আচ্ছা, আমি যদি বলি যে A:B একটা অনুপাত নিলাম আমি, A:B, আর একটা হচ্ছে C:D, তাহলে এই দুটো অনুপাতের যদি আমাকে মিশ্র অনুপাত তৈরি করতে বলো তো কি করবে বলো তো? A:B এবং C:D দুটো অনুপাত, আমি কি করব, কি বের করব, মিশ্র অনুপাত বের করব। মিশ্র অনুপাত মানে আমি কি বললাম যে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ। আচ্ছা, এর পূর্বপদে কত আছে A, এর পূর্বপদে কত আছে C, তার মানে A × C অনুপাত, উত্তর পদে কত আছে B, এর উত্তর পদে কত আছে D, তার মানে আমি পেয়ে গেলাম AC:BD। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, নেক্সট, এবার দেখো কি লেখা আছে 1 নম্বরে, বলছে X:Y অনুপাতটি কোন শর্তে, X:Y অনুপাতটি কোন শর্তে লঘু অনুপাত হবে, কোন শর্তে লঘু অনুপাত হবে। আচ্ছা, X:Y বলেছে না তো আমাকে, X:Y বলেছে। আচ্ছা, লঘু অনুপাত আমি হবে কোন শর্তে, একটু আগে কি বললাম যে লঘু অনুপাত হওয়ার শর্তটা কি, কোনো অনুপাতের পূর্বপদ উত্তর পদের তুলনায় যদি ছোট হয় তখন সেটাকে লঘু বলবো। তাহলে এখানে বলছে কোন শর্তে হবে, এখানে পূর্বপদে কে আছে, পূর্বপদে কে আছে X, উত্তর পদে কে আছে Y। লঘু অনুপাত মানে পূর্বপদ লেস দেন উত্তরপদ হতে হবে, তার মানে X:Y যখনই হবে তখন সেটা কি হবে, লঘু হবে নাকি। আবার কোন শর্তে গুরু অনুপাত হবে, আচ্ছা লঘু যেটা তার উল্টোটা, তার মানে X যখন গ্রেটার দেন Y হবে তখন সেটা হবে গুরু অনুপাত। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে এবং X:Y এর সমতুল্য দুটো অনুপাত লিখি। তাহলে নতুন একটা টার্ম আসলো, সমতুল্য অনুপাত। আচ্ছা, ক্লাস 5-এ সমতুল্য ভগ্নাংশ পড়েছো, সমতুল্য ভগ্নাংশ। যদি আমি বলি 1/2 এর সমতুল্য ভগ্নাংশ বের করব, কি বের করব, সমতুল্য ভগ্নাংশ। তাহলে এই যে ভগ্নাংশ মানে কি, লব বাই হর। তাহলে সমতুল্য ভগ্নাংশ কিভাবে পড়েছিলাম, লব এবং হরকে 0 হবে না এরকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 0 ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো। আচ্ছা, লবকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এমনি এমনি লবকে 2 দিয়ে গুণ করতে পারবো না, তার জন্য আমাকে হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কি পাবো, 2/4। লব এবং হরকে যদি 2 দিয়ে গুণ করি, যদি 3 দিয়ে গুণ করি কত পাবো, 3/6 নাকি। যদি 4 দিয়ে গুণ করি কত পাবো, 4। তাহলে 0 হবে না এরকম সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, তখন সেটা পাবো আমি সমতুল্য ভগ্নাংশ। কোনগুলো, এই যে এরা হচ্ছে, এই যে মেন ভগ্নাংশটা আর মূল ভগ্নাংশটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে বলছে সমতুল্য অনুপাত, এবার অনুপাতটা আমাকে বলেছে X:Y। তাহলে এই যে X:2 এটাকে আমরা বাই আকারে লেখা যায়, অনুপাতকে এই যে X/Y আকারে লেখা যায়। এবার দেখো তো এখানকার X/Y
আর এখানকার 1/2 মোটামুটি একই না? এখানে আমার পার্টিকুলার মান দেওয়া আছে 1/2, এখানে এক্স এরও মান জানি না, ওয়াই এরও মান জানি না। তাহলে এখানে যেমন আমি গুণ করেছিলাম যে কোনো সংখ্যা, প্রথমে 2 দিয়ে করলাম, তারপরে 3 দিয়ে করলাম, তারপরে 4 দিয়ে করলাম। তাহলে এখানে 2 দিয়েও করতে পারো, 3 দিয়েও করতে পারো, 4 দিয়ে করতে পারো, 5 দিয়ে, ইচ্ছা খুশি সংখ্যা দিয়ে গুণ করো। তার জন্য আমি বললাম এরকম একটা সংখ্যাকে আমি কে দিয়ে গুণ করলাম, এক্স কে বাই ওয়াই কে, যেখানে কেটা কিন্তু 0 হওয়া যাবে না। এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 0 হবে না, 0 হবে না এরকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে সমতুল্য দুটি অনুপাত বলতে এক্স কে করে দিলাম আমি, এবার কে ছাড়াও আর অন্য কোনো সংখ্যা দিয়ে করে দাও। এবার শুধু কি গুণই করা যাবে না, ভাগও করা যাবে। আমার এখানে ছিল এক্স বাই ওয়াই, তো আমি কে দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাবো, এক্স বাই কে বাই ওয়াই বাই কে, যেখানে কেটা নট ইকুয়ালস টু 0। উপরে যে সংখ্যাটা দিয়ে গুণ করবে অথবা ভাগ করবে, নিচে সেই সংখ্যাটা দিয়েই গুণ অথবা ভাগ আমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরে 2 বলছে কি যে পি আর ইস টু কিউ আর এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত, লঘিষ্ঠ আকার এর ব্যস্ত অনুপাত। আচ্ছা ব্যস্ততে পরে আসছি আমি। লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি করা, ছোট করা, ছোট করা মানে, আচ্ছা এখানে কি আছে, পি আর আর কিউ আর আছে, কি করলে ছোট হবে, ভাগ করলে, ভাগ করলে না কি করলে, কাটাকাটি, আর আর কাটাকাটি করে দিলাম। আচ্ছা কাটাকাটি আমরা ছোট থেকে করে আসছি তাই না, কিন্তু অঙ্কে কাটাকাটি বলে কোনো জিনিস নেই। ম্যাথামেটিক্সে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট হোক, কোনো স্যার হোক, কাটাকাটি বলে কোনো জিনিস ম্যাথামেটিক্সে হয় না। তাহলে স্যার কি করে আসছি আমরা, এই যে আর কাটলাম না, আর দিয়ে কাটা হয় না ওভাবে কোনোদিনও। পি আর বাই কিউ আর আছে, তো পি আর ইস টু কিউ আর আছে, তাহলে এই যে মাঝখানে অনুপাত আছে, এবার আমি এটাকে আমি পি আর বাই কিউ আর আকারে লিখতে পারি, তো পি আর বাই কিউ আর আকারে লিখতে পারি। এবার স্যার এবার কাটতে পারবো না, এবারও কাটা যাবে না, কি করবো তাহলে, কমন কোনটা আছে, আর কমন আছে, তো লব এবং হরকে আর দিয়ে ভাগ করব, লব এবং হরকে আমি আর দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, পি আর বাই আর আর কিউ আর বাই, তাহলে এবার পি আর কে যদি আর দিয়ে ভাগ করতে, স্যার আবার কাটাকাটির গল্প আসছে না, পি আর কে আর দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে, পি পড়ে থাকবে। কিউ আর কে আর দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে, কে পড়ে থাকবে, কিউ পড়ে থাকবে। তাহলে আমি আর দিয়ে ভাগ করলাম, ম্যাথামেটিক্সে কাটাকাটি বলে কোনো জিনিস হয় না। তাহলে স্যার বুঝবো কি করে যে কত দিয়ে ভাগ করতে হবে, তার জন্য কাটাকাটিটা করি। কাটাকাটি করা ভুল না, আমি ভুল বলছি না, কিন্তু ম্যাথামেটিক্সে কাটাকাটি বলে কোনো জিনিস হয় না। এবার আমরা আমাদের সুবিধার জন্য করে থাকি। এবার এই যে আর, আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে আর আমার কমন আছে বলে আমি আর দিয়ে কেটে দিলাম বা আর দিয়ে ভাগ করে দিলাম, তাই তো? এবার বড় কোনো সংখ্যা যদি থাকে তখন কি করে বুঝবো যে কত দিয়ে ভাগ করতে হবে, তখন স্টেপটা একটু বড় হবে। কি, এই যে লব এবং হরে যে সংখ্যাগুলো ছিল ওই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। গসাগু বের করার পরে ওই সংখ্যাটা পাওয়া যাবে যে সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন আমি বললাম যে 5:10, কত লিখলাম, 5:10, তাহলে 5 দিয়ে কাটাকাটি করে নেবো নাকি, আমি একটু আগে তো বললাম কাটাকাটি করবো না। তাহলে কি করব, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটো সংখ্যায় ভাগ করা যায়। তাহলে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে। তাহলে এখানে এই 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 1 পাবো। 10কে যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো, তাহলে হয়ে গেল কি 1:2, ঠিক আছে? আচ্ছা এবার বলছে যে ব্যাস লঘিষ্ঠ আকারের, লঘিষ্ঠ আকার আমি প্রকাশ পেয়ে গেছি, কত পেয়েছি, পি ইস টু কিউ পেয়েছি। তাহলে লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত, লঘিষ্ঠ আকার করার পরে যে অনুপাতটা পেলাম ওর আমাকে কি বের করতে বলেছে, ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। তাহলে ব্যস্ত অনুপাত মানে আমি একটু কি বললাম, কি হবে ব্যস্ত অনুপাত মানে উল্টে দেওয়া, কি হবে, উল্টে দেওয়া। অনুপাতটা আমার কি আছে, পি ইস টু কিউ, তাহলে ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে, কিউ ইস টু পি, ঠিক আছে? নেক্সট, এবার বলছে দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার অনুপাতের লঘিষ্ঠ আকার পি ইস টু কিউ এবং তাদের গসাগু যদি আর হয় তবে
সংখ্যা দুটি কি কি হবে লিখি। কি বলছে? দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার অনুপাতের, মানে দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা আছে, যে দুটো সংখ্যা নিয়ে কি তৈরি করেছে? অনুপাত তৈরি করেছে। কি করেছে? অনুপাত। এবার ওই যে অনুপাতটা তৈরি করলো, ওই অনুপাতের কি করেছে? আবার লঘিষ্ঠ আকার করেছে। লঘিষ্ঠ আকার করার পরে কি পেয়েছে? পি ইস টু কিউ পেয়েছে। লঘিষ্ঠ আকার করার পরে এখানে যেমন আমি পেলাম না যে পি আর ইস টু কিউ আর, এর লঘিষ্ঠ আকার কত পেয়েছিলাম? আমি পি ইস টু কিউ পেয়েছিলাম। এবার এখানেও বলছে এরকম দুটো ধনাত্মক সংখ্যা আছে যাদের লঘিষ্ঠ আকারটা কত? পি ইস টু কিউ। এবং ওই দুটো সংখ্যার কি বলেছে এখানে? গসাগুটা কত? আর। আচ্ছা, এখানে এই যে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করব, ওই সংখ্যাটা আমি কি করে পেলাম বলো তো? কি করে পাবো বললাম? গসাগু করে পাবো বললাম না? লব এবং হরের গসাগু করে। তাহলে এই যে যেমন আমি গসাগু করে ভাগটা পাচ্ছি, আমাকে তো গসাগু বলে দিয়েছে, গসাগুটা তো আমাকে বলে দিয়েছে, তাহলে গসাগু দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটো তাহলে কি কি হবে বলেছে না? তাহলে সংখ্যা দুটো হবে পি আর এবং কিউ আর, কারণ গসাগুটা কত বলেছিল আমাকে। আর এবার দেখো, এটা এই দুটোকেও যদি অনুপাতে আমি প্রকাশ করি তাহলে কি পাবো? আবার পি আর ইস টু কিউ আর পাবো। এবার দেখো, এই এই যে অনুপাত আমি তৈরি করলাম, এই অনুপাতের লঘিষ্ঠ আকার করো তো, কত আসছে? পি ইস টু কিউ। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এবার বলছে যে আমি নিচের অনুপাতগুলির যৌগিক অনুপাত লিখি। কি বলেছে? যৌগিক অনুপাত। আচ্ছা, যৌগিক অনুপাতের আরেক নাম কি বললাম একটু আগে? মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত যদি আমাকে করতে হয়, তাহলে মিশ্র অনুপাত করার প্রসেসটা আমি কি বললাম? আমাকে তিনখানা অনুপাত বলে দিয়েছে এখানে। কি? এ ইস টু বি একটা দেওয়া আছে, পি ইস টু কিউ একটা দেওয়া আছে, এবং এক্স ইস টু ওয়াই বলা আছে, তাই তো? তাহলে এই তিনটে অনুপাতের আমাকে কি করতে বলেছে? যৌগিক অনুপাত বা ব্যস্ত অনুপাত। তাহলে একটু আগে আমি বললাম কি, যে এ ইন্টু পি ইন্টু এক্স গুড। তাহলে যে যতগুলো অনুপাত আমাদের দেওয়া থাকবে, ওই অনুপাতগুলির পূর্ব পদগুলির কি করব? গুণ করব। তাহলে পূর্ব পদের গুণ আমার কি হচ্ছে? এ ইন্টু পি ইন্টু এক্স অনুপাত কি? উত্তর পদের গুণ। উত্তর পদে কে কে আছে? বি ইন্টু কিউ ইন্টু ওয়াই। এবার এখানে যেহেতু কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না, তার জন্য এটা থেকে যাবে, অর্থাৎ এ পি এক্স ইস টু বি কিউ ওয়াই। সেম এ ইস টু বিসি, বি ইস টু সি এ, এবং এখানে ছুটে গেছে, যাই হোক, সি ইস টু এ বি হবে। এটা এ ইস টু বিসি, বি ইস টু সি এ এবং সি ইস টু এ বি হবে। তাহলে এখানে যদি আমি আমাকে যদি করতে হয় আবার, তাহলে কি করব আমি? পূর্বপদগুলির গুণ। পূর্বপদে কত আছে? এ, তারপর কত আছে? বি, তারপর কত আছে? সি। অনুপাত উত্তর পদে কত আছে? প্রথমে বিসি, তারপরে তারপরে সি এ, তারপরে এ বি। তাহলে এখানে পেয়ে গেলাম এ বি সি, এখানে পেয়ে গেলাম কি? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু দেওয়া নেই, তার জন্য তো পাশে লিখে দিলাম আমি। তাহলে এবার ভাগ করা যাবে, যাবে না? এ দিয়েও ভাগ করা যাবে, বি দিয়েও, সি দিয়েও। তাহলে এ বি সি দিয়ে ভাগ করে দাও। তাহলে এ বি সি দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে কত থাকবে? 1। এখানে কত থাকবে? এ বি সি। সবারই তো স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার দিয়ে এ কে এ দিয়ে ভাগ করলে এ পাবো, বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে বি পাবো, এবং সি স্কোয়ারকে সি দিয়ে ভাগ করলে সি পাবো। নেক্সট। এবার বলছে পি কিউ ইস টু আর এবং আর ইস টু পি কিউ এর যৌগিক অনুপাত নির্ণয় করি, ও ওই যৌগিক অনুপাতকে কি বলে দেখি। তাহলে দুটো অনুপাতের যৌগিক অনুপাত এক্ষুনি করলাম, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। তাহলে যৌগিক অনুপাত যদি আমাকে করতে হয়, তাহলে প্রথমে কি পি কিউ আছে, ইস টু কত আছে? আর। অনুপাত কত আছে? আর ইন্টু কি? তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি আলটিমেটলি? পি কিউ আর। অনুপাত এখানেও পি কিউ আর সমান হয়ে গেছে না? তার মানে পেয়ে গেলাম কি? 1:1। এবার বলছে
যৌগিক অনুপাতকে কি বলে লিখি। তাহলে একটা অনুপাত পেলাম, যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম যে একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায় কি বলবো সেটাকে, সাম্যানুপাত। সমানুপাত নয়, সমানুপাত আলাদা, সমানুপাত সাম্যানুপাত দুটো জিনিস আলাদা। এটাকে বলবো আমরা তাহলে কি, সাম্যানুপাত। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, এটা প্রয়োগ 9 বলছে পি স্কোয়ার কিউ ইস টু আর, কিউ স্কোয়ার আর ইস টু পি এবং আর স্কোয়ার পি ইস টু কিউ। আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে বোঝা যাবে। প্রথম অনুপাতটা হচ্ছে পি স্কোয়ার কিউ ইস টু আর, কিউ স্কোয়ার আর ইস টু পি এবং আর স্কোয়ার পি ইস টু কিউ। অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে আগে কি বের করব, মিশ্র অনুপাত, তারপরে ব্যস্ততে আসবো। তাহলে কি করব, আশা করি পারবে নাকি, যে পি স্কোয়ার কিউ পূর্বপদগুলির গুণ কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি, অনুপাত কি হবে তাহলে, আর ইন্টু পি ইন্টু, তাহলে পি কিউ আর দিয়ে ভাগ করা যাবে না, কি পাবো তাহলে, পি কিউ আর দিয়ে এখানে কি পাচ্ছি, পি স্কোয়ার ইন্টু পি, তার মানে পি কিউব, কিউ কিউব আর কিউব ইস টু পি কিউ আর। তাহলে আলটিমেটলি কি পেয়ে যাবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইস টু কত 1, পি কিউ আর দিয়ে ভাগ করে দিলাম। এটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। এটা মিশ্র অনুপাত পেলাম, তাহলে ব্যস্ত অনুপাত কি হচ্ছে, ব্যস্ত অনুপাত হয়ে গেল কি 1 ইস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। ঠিক আছে, এবার প্রয়োগ 10, 10 এবং 11 একই অঙ্ক আছে, একটা বলে দিব, একটা বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, বলছে যদি এইচ টু বি, এ আর বি দুটো সংখ্যা যাদের অনুপাত বলছে 4:5, এ আর বি দুটো সংখ্যা যাদের অনুপাত আমাকে বলে দিয়েছে কত 4:5 এবং বি ইস টু সি বলেছে কত 6:7। তাহলে বলছে এ ইস টু সি নির্ণয় করো। এই দুটো অঙ্ক কিন্তু সেম, এখানে বলছে এ ইস টু বি 3:7, বি ইস টু সি 8:5, তাহলে বলছে এ ইস টু সি বের করো। এই ধরনের অঙ্ক প্রায় মাধ্যমিকে অনেক সময় দিয়ে দেয় 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য দিয়ে থাকে সাধারণত। হ্যাঁ, তাহলে প্রথমে আগে 10টা করি আমি, যে এ ইস টু বি আমাকে কত বলেছে 4:5 বলেছে। আচ্ছা বি ইস টু সি কত বলেছে 6:7। বি দু জায়গায় আছে না, দু জায়গায় আছে। আচ্ছা অনুপাতকে তো এভাবে লেখা যায় তো নাকি, এ ইস টু বি মানে এ বাই বি, তাহলে এ ইস টু বি কে যদি আমি এ বাই বি লিখতে পারি তার মানে 4:5, ওটাকে কি লিখতে পারবো 4/5। একইভাবে বি বাই সি সমান 6/7। এবার আমার চেয়েছে কি এ ইস টু সি, তো এ ইস টু সি মানে কি এ বাই সি, এই দুটোকে কি করলে আমি এ বাই সি পাবো বলো তো, কোনাকুনি কেন, নর্মাল গুণ করলে তো হয়ে যাবে। প্রথমে আমার আছে এ বাই বি, এটা আছে ইন্টু বি বাই সি, এ বাই বি আর বি বাই সি, এখানে বি আর বি কেটে যাবে। তা গুণ করেছি, তাহলে এ বাই বি কত ছিল আমার 4/5 ইন্টু বি বাই সি কত ছিল 6, এখানকার বি বি কেটে গেল, তাহলে পড়ে কে থাকলো এ বাই সি। এখানে কাটাকাটি যাচ্ছে না, গুণ করে দাও, 4×6 = 24 বাই কত 5×7 = 35। অতএব এ বাই সি অর্থাৎ এ ইস টু সি, এ ইস টু সি সমান কত হয়ে গেল তাহলে 24:35। ঠিক আছে, সেম প্রয়োগ 11 করবে, এটা বইয়ের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট। এবার একই ধরনের অঙ্ক বলেছে কি এ ইস টু বি বলেছে, বি ইস টু সি বলেছে। আগের অঙ্কটাতে আমাদের কি চেয়েছিল, এ ইস টু সি চেয়েছিল,
কি চেয়েছিল? এইচ টু সি। কিন্তু এখানে এইচ টু সি চাইনি, কি চেয়েছে? এইচ টু বি ইস টু সি। তাহলে এ ইস টু বি আমাকে বলে দিয়েছে কত? 6:7। বি ইস টু সি আমাকে বলে দিয়েছে 8:9। চেয়েছে কি? এ ইস টু বি ইস টু সি। খুব সিম্পল অঙ্কটা, কিছুই না। এ থেকে বিতে যাসো। দ, বাংলার দ কেমন হয়? এভাবে তো নাকি? তাহলে মাত্রা ছাড়া দ, মাত্রা ছাড়া দ। এখান থেকে আসলাম, আবার এখান থেকে যাব, আবার এখান থেকে আসলাম। উল্টো এন বলতে পারো বা বাংলার দ বলতে পারো। তার মানে এই যে 6 8, 6 8 কত? গুণ করে দাও। 6 8 48, 8 7 56, 7 9 63। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, কম সময়ের মধ্যে করার। এবার স্যার হচ্ছে কি করে? তাহলে এটা তো আমি করে নিব, মনে রাখতে পারবো, বা মনে যদি নাও থাকে তাহলে কি করব? এবার আমাকে বলে দিয়েছে হচ্ছে এ ইস টু বি কত? 6:7। বি ইস টু সি কত? 8:9। এবার দেখো বি দু জায়গায় আছে, আছে না? এখানে বি কত নিয়ে আছে? 7 নিয়ে আছে। এখানে বি কত নিয়ে আছে? 8 নিয়ে আছে। তাহলে দুটো বিকে একই সংখ্যায় আমাকে নিয়ে যেতে হবে। কি করতে হবে? একই সংখ্যা নিয়ে যেতে হবে। তাহলে 7 আর 8কে একই সংখ্যা নিয়ে যাওয়ার একটাই উপায়, লসাগু করো। তাদের মধ্যে একটা যেহেতু মৌলিক, তাহলে গুণ করলে পেয়ে যাবো। 7 8 কত? 56। তাহলে 7 8 যদি 56 হয়, তাহলে এখানেও আমাকে 56 নিয়ে আসতে হবে, এখানেও 56 নিয়ে আসতে হবে। আচ্ছা, এই 7-এর জায়গায় যদি আমাকে 56 নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে? 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ। তো এবার 7কে শুধু 8 দিয়ে গুণ করা যাবে না, পুরো অনুপাতটাকে আমাকে করতে হবে। অর্থাৎ এটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 8 দিয়ে। এটাকে 8 দিয়ে গুণ করলে কত পাবো আমি? 48:56। এবার এই 8কে আমাকে 56 করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। তাহলে এটাকে 7 দিয়ে করা মানে এটাকেও 7 দিয়ে করা, তার মানে 7 8 56:63। এবার বি আমি একই পেয়ে গেছি না? তাহলে এ কত পেয়েছি? 48 ভাগ। বি কত পেয়েছি? 56। সি কত পেয়েছি? 63। এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। এটাকে আমার মনে হয় সুবিধা বেশি, শর্টে করতে পারবে, সময় কম যাবে। ঠিক আছে। একইভাবে প্রয়োগ 13, এ ইস টু বি 5:9, বি ইস টু সি 4:5, এবং তাহলে এ বি ইস টু সি কি হবে? মনে হয় সরাসরি বলো তো, না করে পাশাপাশি লিখলে হবে তো নাকি? এ ইস টু বি কত? 5:9। বি ইস টু সি কত? 4:5। বলো তো কত হবে? তাহলে কত হবে? 20, 36, 36 আর 45, ব্যাস। ঠিক আছে, মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে। নেক্সট, এবার চলে এসো কোর্সে দেখি 5.1 তোমাদের। হ্যাঁ, বলছে নিচের রাশিগুলি, এগুলো হচ্ছে এক একটা রাশি, তো নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি। অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত, বুঝে লিখি। তাহলে আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে, এবং যেমন প্রথমে 1 নম্বরে বলেছে 4 মাস 1 বছর 6 মাস। 4 মাস এবং 1 বছর 6 মাস অনুপাতে প্রকাশ করা যাবে? যাবে। কখন যাবে? যখন আমি এই যে বছর আর মাস মিক্সিং হয়ে আছে না, মিক্স করে আছে, তাহলে হয় ওটাকে আমার কিসে নিয়ে যেতে হবে? হয় মাসের, এটা গোটাকে বছরে নিয়ে যেতে হবে, এটা গোটাকে বছরে নিয়ে যেতে গেলে আমাকে এটাকেও বছরে নিয়ে যেতে হচ্ছে। এবার এটাকে যদি মাসে নিয়ে যায়, এটা অলরেডি মাসে আছে, তাহলে একটা হচ্ছে 4 মাস দেওয়া আছে, মাসটা থাকলো, আর 1 বছর 6 মাস। কি হবে তাহলে? 1 বছর মানে 12 মাস, তার সঙ্গে 6 মাস, তার মানে 18 মাস, তাই তো? এবার আমাকে বলছে যে অনুপাতে প্রকাশ করি। আমি তো অনুপাতে প্রকাশ করার জন্য তো সমজাতীয় রাশিতে নিয়ে আসলাম। তাহলে 4:, কত হয়ে গেল? 18। এই অনুপাতটা প্রথমে বলছে সাম্যানুপাত। কি সাম্যানুপাত? কি সাম্যানুপাত নয়, কারণ সাম্যানুপাত হতে গেলে পূর্বপদ এবং উত্তরপদ কি হতে হবে?
সমান হতে হবে, এখানে সমান নেই, তার জন্য সাম্যানুপাত হবে না। লঘু অনুপাত নাকি গুরু অনুপাত? লঘু অনুপাত, কারণ পূর্বপদ ছোট আছে উত্তর পদের তুলনায়। বাকিগুলো পেরে যাবে। দুইয়ে কি বলছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, এটার মতোই। এটা মাস আর বছর দিয়েছিল, এখানে টাকা এবং পয়সা দিয়ে আছে। সেম 60 সেন্টিমিটার 0.6 মিটার। তাহলে এটাকে কি করব? হয় দুটোকে সেন্টিমিটারে নিয়ে যাব, না হয় দুটোকে মিটারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে অনুপাতে প্রকাশ করবে, অনুপাতে প্রকাশ করার পরে কোনটা কি হচ্ছে সেটা দেখে নেবে। একইভাবে 1.2 কিগ্রা 60 গ্রাম, 1.2 কিগ্রা আর 60 গ্রাম। হয় আমাকে দুটোকে গ্রামে নিয়ে যেতে হবে, না হয় দুটোকে কিলোগ্রামে। সব সময় চেষ্টা করবে এই ধরনের অঙ্ক করার সময় ছোট একক নিয়ে যাওয়া। কিলোগ্রাম ছোট নাকি গ্রাম ছোট? গ্রাম ছোট। সব সময় চেষ্টা করবে ছোটর দিকে যাওয়া। বড়র দিকে যেতে গেলে সমস্যা বাড়বে। মানুষ যেমন আস্তে আস্তে যখন বড় হয় সমস্যা বাড়ে না কমে? বাড়ে। যখন ছোট ছিলাম কত খুশিতে বিন্দাস খেলে বেড়াচ্ছিলাম, কোনো চিন্তা ভাবনা ছিল না। আস্তে 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 যখনই বড় হচ্ছে তখন আস্তে আস্তে কি হচ্ছে? দায়িত্ব বাড়ছে। দায়িত্ব বাড়ছে মানে সমস্যা বাড়ছে। সেহেতু এখানে ছোট থেকে বড়তে না যাওয়ার চেষ্টা করবে, কারণ মানুষ তো ছোট মানে বড় হয়ে গেলে তার ছোট হতে পারে না। তো এখানে কিন্তু করা যাবে ছোট থেকে বড়। হ্যাঁ, তো ছোট থেকে বড়তে যাবে না, বড় থেকে ছোটর দিকে যাবে, আস্তে আস্তে ছোটর দিকে যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার দেখো এখানকার অঙ্কটি খুব সুন্দর আছে। বলছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। এখানে তো আমার এর আগে তো আমার সরাসরি সংখ্যা বলেছিল, এখানে আমাকে সরাসরি সংখ্যা বলে দেয়নি। বলছে পি কিগ্রা এবং কিউ গ্রাম। আচ্ছা, কিগ্রা আর গ্রাম থাকলে একটু আগে আমি কি করলাম? কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলাম, কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলাম। তাহলে এর অনুপাত যদি আমাকে করতে হয় তাহলে কিলোগ্রামকে আমাকে কি করতে হবে? গ্রামে করতে হবে। তাহলে প্রথমে আমাকে বলছে পি কিগ্রা বলছে। তাহলে পি কিগ্রা সমান কত গ্রাম বলো তো? 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে পি কিগ্রা মানে 1000 ইন্টু পি, তার মানে 1000 পি গ্রাম। তার মানে পি কিগ্রাটাকে আমি গ্রামে নিয়ে চলে গেলাম, আর একটা আমার কি ছিল? কিউ গ্রাম ছিল। তাহলে গ্রামে করতে গেলে 1000 পি স্টুক কত হয়ে যাবে? কিউ নাকি? আচ্ছা, নেক্সট। এক্স দিন ও জেড মাস, এটা আমি বলবো না। এক্স দিন এবং জেড মাস, একটা আছে দিনে একটা আছে মাসে। তাহলে কি করব আমরা? মাসটাকে দিনে নিয়ে চলে যাব, দিয়ে অনুপাতটা আমরা করে দেব। ঠিক আছে, নেক্সট। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। খুব ভালো অঙ্ক, এটা খুবই সুন্দর অঙ্ক। একটি অনুপাত, শর্ট কোশ্চেনের জন্য খুব ভালো প্রশ্ন। একটি অনুপাত, অনুপাতটা বলেছে? বলেনি। যেখানে একটা অনুপাত ধরে নাও, যে সংখ্যা সরাসরি সংখ্যা ধরতে পারবে না, কিন্তু যেখানে একটা অনুপাত ধরে নাও A:B। অনুপাতটা আমি ধরলাম A:B, তাই তো? A:B একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি হবে? B:A, B:A। তাহলে একটা অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের কি বের করতে বলেছে? মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি পাবো বলো? মিশ্র অনুপাত মানে কি? পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। তাহলে এখানে A ইন্টু বি অনুপাত B ইন্টু, তার মানে AB পাচ্ছি না, তার মানে 1:, তাহলে 1:1 এটা কি কোন অনুপাত? তাহলে এখানে আমাকে বলছিল একটা অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? তাহলে সেটা হয়ে যাবে কি? সাম্যানুপাত। ঠিক আছে, নেক্সট। কি বের করতে বলেছে? মিশ্র অনুপাত। পারবে না? পারবে।
পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ অনুপাত, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। নেক্সট, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার? ভালো প্রশ্ন। একটা অনুপাত বলে দিয়েছে এবং মাঝের একটা অনুপাত বলে দেয়নি, ঠিক আছে? তাহলে এখানেই করি তো নাকি, এখানেই করি যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, হ্যাঁ, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত? এখানে কোন একটা অনুপাত আছে যে দুটোর মিশ্র অনুপাত করে কত পেয়েছে? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে মিশ্র অনুপাত করার জন্য কমপক্ষে কত অনুপাত লাগে? দুটো লাগে। একটা বলে দিয়েছে, আর একজনের সঙ্গে মিশ্র করেছে কিন্তু ওটাকে তোমাকে বলে দেয়নি, কিন্তু কি বলেছে? মিশ্র অনুপাত করার পরে কোন অনুপাতটা পাওয়া যাবে সেটা বলে দিয়েছে। তাহলে আমি ধরে নিলাম এখানে আমাকে বলেছিল যেটা, যে কোন অনুপাতের মিশ্র অনুপাত, তাহলে অনুপাতটা আমি এইচ টু বি ধরে নিলাম। এক্স ইস টু ওয়াই ধরা যাবে না, কারণ অঙ্কের মধ্যে এক্স ওয়াই জেড ব্যবহার করা আছে। এম এস টু এন ধরবে, সমস্যা নেই। তার মানে এই অনুপাত এবং এই অনুপাত আমি এখন কি ধরলাম? অনুপাতটা হচ্ছে এইচ টু বি। তার মানে যেহেতু এইচ টু বি আমি ধরলাম, তার মানে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কত হতে হবে? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। আচ্ছা, ওই দুটো অনুপাতের মিশ্র অনুপাত আমি করে দেখি কি আসছে। মিশ্র অনুপাত করো তো, এক্স স্কোয়ার এ ইস টু ওয়াই জেড ইন্টু বি, এটা পেলাম, কিন্তু বই তো আমাকে আলাদা বলছে। তার মানে তাদের দুজনকে কি হতে হবে? সমান হতে হবে, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এক কাজ করো, তার মানে আমাকে এ ইস টু বি আমাকে বের করতে হচ্ছে। এ ইস টু বি এটাকে বাই আকারে লেখো, এক্স স্কোয়ার এ বাই ওয়াই জেড ইন্টু বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। আমাকে এ ইস টু বি বের করা মানেই তো এ বাই বি বের করা। এ বাই বি রাখো, বাদ বাকিগুলো ওদিকে পাঠিয়ে দাও, তাই তো? তাহলে এ বাই বি যদি আমাকে রাখতে হয়, এক্স স্কোয়ার ওপরে ছিল, নিচে আসবে, ওয়াই জেড নিচে ছিল, উপরে চলে গেল, ঠিক আছে? এবার দেখো কত আসছে। ওয়াই স্কোয়ার, এখানে দেখো দুটো এক্স ছিল নিচে, একটা এক্স কেটে গেল, হ্যাঁ, এখানে একটা জেড কেটে গেল, উপরে কি থাকলো তাহলে? ওয়াই স্কোয়ার, নিচে থাকলো কি? জেড এক্স। তার মানে এ ইস টু বি কত? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। তার মানে যে অনুপাতটা আমি ধরেছিলাম সে অনুপাতটা পেয়ে গেলাম কত? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। একইভাবে এত 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 অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, মানে প্রত্যেকটা অনুপাতের কি বের করতে হবে আগে? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আগে করবে, তারপরে যে অনুপাতগুলি পাবে তাদের কি বের করতে বলেছে? যৌগিক অনুপাত, মানে মিশ্র অনুপাত। ঠিক আছে, আজকে এতটুকু থাক, আবার নেক্সট দিন থেকে।